ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে হচ্ছে অদৃশ্যমান সম্পদ। আমরা জানি IAS 38-এর মধ্যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আমরা IAS মানে জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 38 যে পার্টটা, ওই পার্টের মধ্যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট সম্পর্কে লেখা আছে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, যে সম্পত্তিগুলো ধরা ছোঁয়া যায় না, যেগুলো ভ্যালুটা আমরা ফিউচারে কাজে লাগাইতে পারি, সেটাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে। তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট অ্যাসেট হচ্ছে তোমার গুডউইল, কপিরাইট, প্যাটেন্ট, ব্র্যান্ড, ট্রেডমার্ক, এছাড়া আরও অনেক কিছু হতে পারে, অনেক নামও হতে পারে, মানে যে সম্পত্তিগুলো ধরা ছোঁয়া যায় না। বেসিক্যালি আমাদের এই ধরনের অঙ্কগুলো আসে গুডউইল থেকে, কপিরাইট থেকে, প্যাটেন্ট থেকে, ব্র্যান্ড থেকে, ট্রেডমার্ক থেকে, অথবা মিক্সড করেও আসতে পারে। তো আমাদের এই চ্যাপ্টারের জন্য আমরা কী আসে এই চ্যাপ্টারে আমরা আগে দেখি। এই চ্যাপ্টারে আমাদের জার্নাল আসে, ব্যালেন্স শিট আসে, এছাড়া আমাকে মাঝে মাঝে গুডউইলের টাকা বের করতে বলতে পারে। তো আমরা গুডউইলের একটা চ্যাপ্টার করছি, এই চ্যাপ্টার ওই চ্যাপ্টারের মতো না, এখানে গুডউইলের টাকা ওভাবে বের হবে না, এটা আলাদা সূত্র দিয়ে বের হবে। এছাড়া আমাদের ইম্পেয়ারমেন্ট, লস বের করতে বলতে পারে। আচ্ছা, আর আমাদের কিছু কনসেপ্ট সম্পর্কে আগে ধারণা নিতে হবে। প্রথম হচ্ছে ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। আমরা এটা আগে থেকে জানি। ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু মানে কি? মানে পুস্তক মূল্য, যে মূল্যটা সোজা কথা হচ্ছে আমি ধরো একটা ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ড ভ্যালু নিলাম বা একটা কপিরাইট নিলাম 5 লাখ টাকা, হ্যাঁ, ওই 5 লাখ টাকাটা কমে গিয়ে, মানে প্রত্যেক বছর একটা টাকা পয়সা কমবে না, টাকা পয়সা কমতে কমতে যে টাকাটা থাকবে সেটাকে বলে কি ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। মানে সোজা কথা হচ্ছে যে অ্যামোটাইজ আছে, অ্যামোটাইজ ভ্যালুটা সেটাকে বলে কি বুক ভ্যালু। মানে আমাদের অপচয় হইলে, মানে সম্পত্তির ক্ষেত্রে আমরা কি বলি, যে স্থায়ী সম্পত্তিগুলো যেগুলো দেখা যায় এগুলোর ক্ষেত্রে আমরা অপচয় বলি। নর্মালি আমরা অপচয় বলি না, অবলোপন বলি এই সম্পত্তিগুলোর ক্ষেত্রে। তো অবলোপন হয়ে যে টাকাটা থাকবে সেটাকে কি বলা যায়, ক্যারিং ভ্যালু বলা যায়, অথবা বুক ভ্যালুও বলতে পারি। ওকে, এখানে ক্যারিং ভ্যালুর জায়গায় ক্যারিং অ্যামাউন্ট নামও বলতে পারে, যেটাই বলুক সমস্যা নেই, ক্যারিং অ্যামাউন্ট বা বুক ভ্যালু একই কথা। তারপর হচ্ছে ফিউচার ক্যাশ ফ্লো। ফিউচার ক্যাশ ফ্লো হচ্ছে তুমি যেই অ্যাসেটটা, তোমার যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা, কপিরাইট হোক, প্যাটার্ন হোক, অথবা ব্র্যান্ড হোক, ওই অ্যাসেটটা থেকে তুমি ফিউচারে যে ক্যাশ টাকা জেনারেট করবা সেটাকে কি বলা হয়, ফিউচার ক্যাশ ফ্লো। মানে ধরো আমি 5 লাখ টাকা দিয়ে একটা ব্র্যান্ডের বা একটা ফ্রাঞ্চাইজি নিলাম, অথবা একটা কপিরাইট নিলাম একটা বইয়ের। এখন ওই টাকা থেকে আমি ভবিষ্যতে যে টাকা পয়সা আর্ন করবো, যে টাকা পয়সা জেনারেট করবো, সেটাকে বলে কি ফিউচার ক্যাশ ফ্লো। ওকে, আমাদের নেক্সট হচ্ছে ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মানে হচ্ছে ন্যায্য মূল্য। মানে হচ্ছে আমি যেই ব্র্যান্ডটা নিলাম বা যে আমার যে সম্পত্তিটা আছে, ওই সম্পত্তি আমি যখন সেল করতে যাব, তখন আমি যদি ধরো আমার সাপোজ আমি একটা মোবাইল দিই, যদিও মোবাইল ইনট্যাঞ্জিবল অ্যাসেট না, আমি একটা মোবাইল কিনছি, মোবাইলের দাম ছিল 20,000 টাকা। এখন মোবাইলটার দাম কমে হয়েছে কত টাকা, 12,000 টাকা। তাহলে 20,000 টাকা ক্রয় মূল্য, আর যে 12,000 টাকা সেটা হচ্ছে কি আমার ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। এখন আমি যখন মানুষের কাছে জিজ্ঞেস করলাম এই মোবাইলটার দাম কত হইতে পারে, মানুষ বলতেছে না এই সময় এটা 10,000 টাকার বেশি নাই ভ্যালু। তাহলে এই 10,000 টাকাই হচ্ছে আমার কি ফেয়ার ভ্যালু। মানে তখনকার সিচুয়েশন অনুযায়ী বাজার মূল্য কত, সেটা হচ্ছে কি আমার ফেয়ার ভ্যালু। ওকে, তারপরে আমাদের একদমই নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে হ্রাসকৃত যে মূল্যটা, মানে ওটা হচ্ছে হ্রাসকৃত, কমে যায় যে ভ্যালুটা থাকে, সেটা হচ্ছে ক্যারিং ভ্যালু। আর ইম্পেয়ারমেন্ট ভ্যালু মানে হচ্ছে আমার ধরো ওই যে মোবাইলের উদাহরণ দিচ্ছি, 20,000 টাকা মোবাইলের দাম, কত টাকা, 20,000 টাকা। আর আমি এখন যে আমার ফেয়ার ভ্যালু, মানুষে জিজ্ঞেস করছি কত টাকা, বলছে 12,000 টাকা বলছে। এখন 12,000 টাকা যদি বলে, তাহলে আমার কম পাইছি কত টাকা, আমি 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে আমার ইম্পেয়ারমেন্ট ভ্যালু, বুঝছো কি না? 8,000 টাকা হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট ভ্যালু। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের বুক ফেয়ার ভ্যালু বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট ভ্যালু। যদি ইম্পেয়ারমেন্ট ভ্যালু আলাদা সূত্র আছে, মানে আমাদের সোজা কথা হচ্ছে ফেয়ার ভ্যালু আর যে বুক ভ্যালু, এটা ডিফারেন্সটা হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট ভ্যালু। গুডউইল থাকলে আমরা সেটা গুডউইলে বাদ দিব, সেটা আমরা দেখবো ফর্মুলাতে। আচ্ছা, তারপর হচ্ছে রিকভারিটি টেস্ট। রিকভারিটি টেস্ট হচ্ছে আমরা ইম্পেয়ারমেন্টের যে লসটা, মানে সম্পত্তির যদি পুনর্মূল্যায়ন হয়েছে, অথবা সম্পত্তির দাম যে কমে গেছে, দাম কমে যাওয়ার কারণে কোনো লস হয়েছে কিনা, পুনর্মূল্যায়নের কারণে কোনো লস হয়েছে কিনা, সেটা আমরা বের করব ইম্পেয়ারমেন্ট লসের মধ্যে। কিন্তু সেটা ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা সেটা শিওর হবো কীভাবে, রিকভারিটি টেস্টের মাধ্যমে। মানে রিকভারিটি টেস্ট আমরা করে দেখবো, রিকভারিটি টেস্ট করে দেখলে টাকা পয়সার ডিফারেন্স আমরা বের করে দেখবো। মানে যদি তোমার ফেয়ার ভ্যালু অনুযায়ী ফেয়ার ভ্যালুর দামই যদি বেশি থাকে, তাহলে আর তোমার লস হবে না, ইম্পেয়ারমেন্ট ভ্যালু আসবে না, সেটা আমরা করে দেখবো। তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা এবার ফর্মুলাতে চলে যাই। আমাদের মাঝে মাঝে গুডউইল রিলেটেড অঙ্ক আসে। আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এও এই টাইপের কিছু সূত্র করছিলাম, পার্টনারশিপের মধ্যে। পার্টনারশিপ করছিলে না তোমরা? পার্টনারশিপের মধ্যে কিছু ছিল, ওই সূত্রগুলো মাঝে মাঝে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট না এখানে। মূলত হচ্ছে জাবেদাগুলো আমরা লজিক্যালি করি। তো যদি গুডউইল রিলেটেড কিছু আসে, মানে গুডউইল রিলেটেড কী ছিল, আমাদের পার্টনারশিপের অঙ্ক ছিল আর কি, এই টাইপের আর কি। দুজন পার্টনার একটা ব্যবসা শুরু করছে, নতুন করে আরেকজন পার্টনার যোগ দিছে।
তো নতুন করে যে পার্টনারটা যোগ দিবে সেই পার্টনারটা কিছু টাকা পয়সা নিয়ে আসবে না, আবার পুরান যে পার্টনারগুলো ছিল ওই পার্টনারগুলো যে এতদিন থেকে যে ব্যবসা করছে একটা গুডউইল হয়েছে না, তো ওরা গুডউইল বাবদ কিছু টাকা পয়সা পাবে না। এই জন্য আমরা কিছু রেশিওর কাজ হতে পারে, এই অঙ্কগুলো মাঝে মাঝে আসতে পারে। তো রেশিওর কাজ কারবার যদি থাকে, সোজা কথা হচ্ছে পার্টনারশিপ রিলেটেড যদি কিছু আসে তাহলে তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা। তাহলে কীভাবে করবো আমরা? স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও মানে কি, পুরান যে পার্টনাররা আছে তারা কতটুকু ত্যাগ করছে এই অনুপাতটা আমরা বের করবো। কীভাবে বের করবো? ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস করবো। তাহলে ওল্ড রেশিও মানে হচ্ছে আমাদের পুরান অংশীদার যারা আছে তাদের একটা অনুপাত দেওয়া থাকবে, ওটা থেকে নতুন অংশীদার আসার পরে নতুন যে অনুপাতটা হয়েছে সেটা আমরা কী করবো? বাদ দিয়ে দিব। নেক্সট হচ্ছে নিউ রেশিও। নিউ রেশিও বের করার দুইটা ফর্মুলা। আমার কাছে প্রশ্ন যদি স্যাক্রিফাইস রেশিও থাকে তাহলে আমি ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইস রেশিও বাদ দিয়ে দিব, অথবা আমি চাইলে স্যাক্রিফাইস রেশিও আগে বের করতে পারি, তাহলে ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইস রেশিও বাদ দিয়ে এটাও করতে পারি। অথবা আমরা কি করতে পারি? ওল্ড রেশিওর সাথে রিমেনিং রেশিও গুণ করতে পারি। রিমেনিং রেশিও মানে হচ্ছে বাকি রেশিও, মানে নতুন অংশীদার আসার পরে নতুন অংশীদার ছাড়া যে রেশিওগুলো বাকি আছে পুরাতনদের মধ্যে সেটাকেই বলে রিমেনিং রেশিও। আমরা অঙ্ক করতে গেলে এগুলো দেখবো। এরপর হচ্ছে গেইন রেশিও, মানে আমরা যে লাভ নতুন অংশীদার যে অংশটা পাইছে সেটা রেশিও বের করবো কীভাবে? নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ, নতুন যে রেশিওটা হয়েছে নতুন অংশীদার আসার পরে সেই রেশিওগুলো লিখবো, পুরাতন অংশীদারদের রেশিওগুলো বাদ দিব। বাদ দিলে যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে কি আমার গেইন রেশিও। এছাড়া মাঝে মাঝে আমাদের পিবি বের করতে বলতে পারে। পিবি বের করতে বললে আমরা অ্যাজ ইউজুয়াল ওই যে এনপিবি যে সূত্রটা করছি ওই সূত্রটাই, যত বছর ক্যাশ ফ্লো আছে তত বছর কী হবে? যোগ হবে। আমি সবগুলো লিখি নিই। 5 বছর হলে এইটা কয়বার হবে? 5 বার হবে। আর আমরা এনপিবি করার সময় বিনিয়োগটা বাদ দিচ্ছি, এটা তো আর এনপিবি না, এটা হচ্ছে শুধু পিবি, তাহলে এখানে আর বিনিয়োগ বাদ দেওয়া দরকার নাই। তাহলে এইগুলা তুমি কখন করবা? যদি তোমার পার্টনারশিপ রিলেটেড কোনো ইনটেনজিবল অ্যাসেট আসে তাহলে সেক্ষেত্রে তুমি এগুলো করবা। এছাড়া আমরা মাঝে মাঝে এইগুলো ইম্পর্টেন্ট আমাদের সূত্রের ক্ষেত্রে, এইগুলো পরীক্ষা বেশি আসে আমাদের বেশিরভাগ হচ্ছে তোমার কপিরাইট প্যাটার্ন থেকে দিয়ে দেয়। তো কপিরাইট প্যাটার্ন থেকে দিলে অথবা গুডউইল থেকে দিলেও আমরা এভাবে বের করতে হয়। তাহলে প্রথমে তোমাকে যদি বলে এই যে গুডউইল অ্যামাউন্ট বের করো, মানে গুডউইল টাকা বের করো, কীভাবে বের করবা? অ্যাকোয়ার্ড ভ্যালু থেকে ফেয়ার ভ্যালু বাদ দিবা। অ্যাকোয়ার্ড ভ্যালু থেকে কি? ফেয়ার ভ্যালু বাদ। সাপোজ আমি একটা সম্পত্তি নিলাম, একটা সম্পত্তি আমি 10 লাখ টাকা দিয়ে নিলাম। কত টাকা দিয়ে নিলাম? ওই 10 লাখ টাকা হচ্ছে অ্যাকোয়ার্ড ভ্যালু, ঠিক আছে? ওই সম্পত্তির বর্তমান বাজার মূল্য আছে সাপোজ 2 লাখ টাকা। কত টাকা? 2 লাখ টাকা। তাহলে আমি বেশি দিছি কত? 8 লাখ টাকা। তাহলে 8 লাখ টাকা হচ্ছে কি? গুডউইল। আবার এমন যদি হয় ওই সম্পত্তির বর্তমান ভ্যালু হচ্ছে 8 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকা হচ্ছে ফেয়ার ভ্যালু। আমি সম্পত্তিটা নিচ্ছি কয় টাকা দিয়া? 10 লাখ টাকা দিয়ে। তাহলে এক্সট্রা আমি পে করছি কত? 2 লাখ টাকা। তো আমি যেটা এক্সট্রা পে করছি এটা অবশ্যই ওদের সুনাম বাবদ দিছি, তাহলে ওটা হচ্ছে গুডউইল। সহজ কথা হচ্ছে অ্যাকোয়ার্ড ভ্যালু আর ফেয়ার ভ্যালুর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি? গুডউইল অথবা গুডউইল অ্যামাউন্ট যেটা বলি। তারপরে আমাদের ইম্পেয়ারমেন্ট লস বের করতে বলে। এখন লস বের করতে বলে আগে ইম্পেয়ারমেন্ট আছে কি না সেটা আগে আমরা রিকভারি টেস্টের মাধ্যমে বের করবো। তো সেটা যদি আমরা দেখি টাকা পয়সার ডিফারেন্স ভালো, মানে যদি দেখি আমাদের ফেয়ার ভ্যালু বেশি আছে তার মানে আমাদের ইম্পেয়ারমেন্ট ভ্যালু আছে। তো ভ্যালু আছে, আমরা আগে ভ্যালুটা বের করবো। তো ভ্যালুটা কীভাবে বের করবো? ফেয়ার ভ্যালু থেকে বুক ভ্যালু কী করবো? বাদ দিব, মাইনাস গুডউইল। হয়তো প্রশ্নে অথবা বইতে এভাবে লেখা থাকতে পারে ফেয়ার ভ্যালু উইদাউট গুডউইল।